মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে আবাসন প্রকল্পের নামে নির্বিচারে বিলীন হচ্ছে কৃষি জমি। জোর করে দখলের অভিযোগ অনেকের বিরুদ্ধে, অসহায় স্থানীয়রা। মাশুল কমানোর পর পানগাঁও টার্মিনালে আমদানি বাড়লেও শুরু হয়নি রফতানি পণ্য পরিবহন। মেইনল্যান্ড শিপিং লাইনে অসহযোগিতায় দায়ী বলছেন অপারেটররা। মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের দাবিতে বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বরিশাল পটুয়াখালী রুটে বাস চলাচল বন্ধ। এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ স্থাপন করেছে অনন্য নজির। জাতিসংঘ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের যৌথ শুনানিতে ভূয়সী প্রশংসা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল এবং বিনিয়োগ নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। জনাব পবন চৌধুরী, আপনাকে সময় স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। দর্শক, আমরা তার সাথে আলোচনায় ফিরব, তবে তার আগে অর্থ বাণিজ্যের কিছু সংবাদ দেখে নেব। নির্বিচারে বিলীন করা হচ্ছে কৃষি জমি। এর সিংহভাগই হচ্ছে আবাসন বা উন্নয়ন প্রকল্পের হিসেবে। এমনকি অন্যের কৃষি জমিতে জোর করেও চলছে আবাসন বাণিজ্যের পায়তারা। সরকারের পরিসংখ্যান ব্যুরো বিবিএস ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য মতে প্রতি বছর কৃষি জমি কমছে মোট কৃষি জমির 1% হারে। মোমেন হোসেনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আলুর জন্য খ্যাতি আছে মুন্সিগঞ্জের, তবে চোখ জুড়ানো এমন ক্ষেতের মাঝেই দেখা মিলবে আবাসন প্রকল্পের বিলবোর্ড। একটি দুটি নয়, শত শত বিলবোর্ডে ছেয়ে আছে কৃষি জমি ও জলাভূমি। সরেজমিন ঘুরে দেখা গেছে পদ্মা সেতুর কাজ যত এগুচ্ছে, ঢাকা মাওয়া সড়কের দুপাশে আবাসন কোম্পানির সংখ্যাও ততই বাড়ছে। তবে বেশিরভাগেরই নেই পরিবেশগত ছাড়পত্র। রেজিস্ট্রেশন টাউন সেটার কোনো অনুমতি নেয়নি এখনো, এবং কেন নেয়নি এবং আমরা এটা পর্যবেক্ষণ করছি এবং আমরা আমার অফিসকে অর্ডার দিচ্ছি এটা কেন সেভাবে কিভাবে কাজটা আরম্ভ করলো। তবে বনানীর মূল কার্যালয়ে 2 ঘন্টা বসিয়ে রেখেও এসব নিয়ে তারা কথা বলতে রাজি হননি। পরিবেশগত ছাড়পত্র তো অনেক পরের ব্যাপার। মুন্সিগঞ্জের সিরাজদিখানে এমন অনেক আবাসন প্রতিষ্ঠান আছে যাদের নিজস্ব জমি নেই, অন্যের জমি ভাড়া নিয়ে বিলবোর্ড বসিয়েছেন তারা। তবে এসব নিয়ে কথা বলতে ভয় পায় এলাকাবাসী। আমার জমি আপনার থেকে ভাড়া নিচ্ছি 5,000 10,000 টাকা, আপনার সাইনবোর্ড আমি ব্যবহার করবো 1 বছরের জন্য। আচ্ছা, এইভাবে সিস্টেম করে নিয়েছে। যেহেতু ওরা জায়গা কিনে নাই, ওরা ওদের মনের মতো করে একটা প্ল্যানিং করছে। ইন ফিউচারে আমার মনে হয় না যে আপনার এখানে এরকম হবে আর ওদের জায়গা বুঝাই দিতে পারবে। ঢাকার পাশের আরেক জেলা নারায়ণগঞ্জ, সেখানকার অবস্থা আরো করুন। অল্প কদিন আগেও এই জায়গায় ছিল সবজি বাগান, যার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মরা মাচাগুলো। যদিও এখন পুরো চত্বর জুড়েই শুধু বালুর আস্তরণ, আর বালু ফেলা হচ্ছে জোর করে অন্যের জমিতে। 10 থেকে 15% জমি কিনে পুরো এলাকা কৃষি জমি বরাদ্দ করে ফেলতেছে। পূর্বাচল আমাদের 15-20 বিঘা সম্পদ নিয়ে নিয়েছে, এখন যদি 2500 জমি নিয়ে নেয় তাহলে আমরা যাবো কোথায়? আমরা বাগুন ক্ষেত করছি, আবার ইটা লাউটা লাসি জোরা হেরা এই বালু হালায়া দাও সেনলে আমাকে মারতে বিলা। রূপগঞ্জের নোয়াগাঁও সহ বেশ কয়েকটি গ্রামে মেরিন গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি নিজের জমিতে সীমানা প্রাচীর দিয়েও রক্ষা হয়নি, বাধা দিয়ে হামলার শিকারও হতে হয়েছে অনেককে। রাতে সকালে শোনা যায় তারা একটা মেশিন দিয়ে পুরো একটা ভেঙে একদম পুরো কলম টলম সব উঠাই দিছে। আমার আম্মুরও মারছে, আমার আব্বুরও মারছে, আমার ছোট বাগিনারও মারছে। আপনার হাজবেন্ড কোথায়? ঢাকা থাকে। কেন ঢাকা থাকে? এই যে এই বয়েই থাকে। অভিযোগগুলো নিয়ে মঙ্গলবার মেরিন গ্রুপে যায় সময় সংবাদ। টানা 2 ঘন্টা বসিয়ে রাখার পর জানানো হয় বুধবার দুপুরে চেয়ারম্যান কথা বলবেন। তবে বুধবার জানানো হয় তাদের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জে না গেলে তারা বক্তব্য দেবেন না। দেওয়া যাবে এখন কথা বলার জন্য আপনার স্যারকে? না, ওনাকে এখন দেওয়া যাবে না। আপনি যদি সরাসরি কথা বলতে চান অবশ্যই ওখানে গিয়ে কথা বলতে হবে, এবং ওখানে তাহলে আমরা নিয়ে যাবো আপনাকে। পরিবেশবিদরা বলছেন যেভাবে কৃষি জমি কমছে তাতে ভবিষ্যৎ বাংলাদেশের চেহারা কেমন হবে সেই চিন্তাটাই অস্বস্তিকর। ঢাকা থেকে কেরানীগঞ্জে যাওয়ার পথে, ঢাকা থেকে সাভার যাওয়ার পথে, গাজীপুর যাওয়ার পথে, নারায়ণগঞ্জ যাওয়ার পথে কোনো জায়গাতে রাস্তার পাশের জমি আপনি খালি পাবেন না। সমস্ত জলাশয় জোরপূর্বক ভরাট করে করে বালু ফেলানো হচ্ছে। যে হারে আমাদের প্রতি বছর 1% হারে কৃষি জমি কমছে, তাতে আমরা মনে করি ভবিষ্যতে আমরা খাদ্য সমস্যায় পড়তে পারি। সংশ্লিষ্টরা বলছেন স্বল্প আয়তনার অধিক জনগোষ্ঠীর বাংলাদেশে খাদ্য নিরাপত্তা বিষয়টি বিবেচনায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য কৃষি জমি রক্ষা করা পরিবেশের জন্য তো বটেই,
আমাদের অস্তিত্বের জন্যই জরুরি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মাসুল কমানোর পর পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালে আমদানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন কয়েক গুণ বেড়েছে। তবে 3 বছরও শুরু হয়নি রফতানি পণ্যের কন্টেইনার পরিবহন। এজন্য মেইন লাইন শিপিং লাইন অসহযোগিতাকে দায়ী করছেন অপারেটররা। এদিকে প্রথমবারের মতো কলকাতা থেকে পানগাঁও সরাসরি ফিডার সার্ভিস চালু করছে একটি প্রতিষ্ঠান। হাজারা শিউলির রিপোর্ট। অতিরিক্ত ট্যারিফ, প্রয়োজনীয় জাহাজ ও শিডিউল ঠিক না থাকা সহ নানা অভিযোগ তুলে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁওয়ের নৌপথে পণ্য পরিবহনে অনীহা প্রকাশ করে আসছিল আমদানি ও রপ্তানিকারকরা। এই প্রেক্ষাপটে চালুর 3 বছর পর গত 17 অক্টোবর নৌপরিবহন মন্ত্রণালয় 3 বছরের জন্য পানগাঁওর 7টি মাসুল কমিয়ে গেজেট প্রকাশ করে। এতে 4 মাসে এই রুটে আমদানি কন্টেনার পরিবহন বেড়েছে। তবে নানা উদ্যোগের পরেও রপ্তানি কার্গো পাচ্ছেন না অপারেটররা। পোর্টের তরফ থেকে একটা এমএলওদের জন্য ট্যারিফ নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেই ট্যারিফটা অনুযায়ী এমএলওরা খুব একটা সাড়া দিচ্ছেন না। কিছু কিছু এমএলও সাড়া দিচ্ছেন, বোর্ডের যে প্রপোজ যে ট্যারিফ ছিল তার চেয়ে অনেক বেশি। দেখা যাচ্ছে যে বাই রোডে পাঠালে পরেও চিটাং থেকে এক্সপোর্ট করলে আমাদের খরচ কম হয়। নৌ পরিবহন মন্ত্রী জানান, পানগাঁও পুরোদমে চালু করতে সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বৈঠকে থাকবে ভারতীয় ব্যবসায়ীরাও। একটা নতুন কিছু করতে গেলে একটু সময় লাগে। তারা যে রপ্তানি পণ্য এখান থেকে নেবে তার জায়গাটা তৈরি করার জন্য সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে এই সভাটা আমাদের হচ্ছে। ব্যবসায়ী মহলের সাথে থাকবে, সেভাবে তারা এই বন্দর এখন সহজ ব্যবহার করবে। এদিকে প্রথমবারের মতো পানগাঁও থেকে সরাসরি কলকাতা বন্দরে ফিডার সার্ভিস চালু করছে একটি অপারেটর। কলকাতা থেকে কন্টেনার নিয়ে 17 ফেব্রুয়ারি জাহাজটি ভিড়বে। বেনাপোল পেট্রাপোল দিয়ে ঢাকায় একটা কনসাইনমেন্ট ট্রাকে, ওটা আসতে লাগে 12 থেকে 15 দিন, আর কলকাতা থেকে ঢাকায় চলে আসবে 3 দিনে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কলকাতা পানগাঁও করব, এবং আমরা যে মার্কেটিং করেছি আমরা আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে নিরাপদে ও কম খরচে কন্টেনারে পণ্য পরিবহনের জন্য 2013 নভেম্বরে পানগাঁও আইসিটি চালু করে সরকার। অক্টোবর পর্যন্ত 3 বছরে এই রুটে মাত্র 10,872 টিওএস কন্টেনার পরিবহন হলেও বর্তমানে প্রতি মাসে গড়ে 1,500 টিওএস কন্টেনার পরিবহন করছে 3টি জাহাজ। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছিলাম বাণিজ্য খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব অর্থনৈতিক অঞ্চল ও শিল্প বিনিয়োগ নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। জনাব পবন চৌধুরী, আপনার সাথে আজ আলোচনা করব আমরা বিনিয়োগ এবং অর্থনৈতিক অঞ্চল বিষয়ে। সরকার তো 100টি অর্থনৈতিক অঞ্চলের একটি পরিকল্পনা হাতে নিয়েছে, তো সেই 100টি অর্থনৈতিক অঞ্চলের এখন পর্যন্ত অগ্রগতি কি? আমরা এই পর্যন্ত 100টা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার যে মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি আছে তার মধ্যে 76টা স্থান আমরা চিহ্নিত করেছি এবং 23টা জোন নিয়ে আমরা এখন পর্যন্ত কাজ করছি। এবং তার মধ্যে ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আমরা চলতি বছরে আশা করতেছি আমরা 4,200 একর জমির বরাদ্দ বিনিয়োগকারীদের মধ্যে দেব, এবং এই 4,200 একর জমি আমরা আশা করছি এটা সবগুলোই আগামী বছর জুনের মধ্যে বেশিরভাগই আপনার তারা শিল্প স্থাপন করতে পারবে, এবং আগামী বছর ডিসেম্বরের মধ্যে বাকি জমিগুলোতে শিল্প স্থাপনের জন্য উপযোগী হয়ে যাবে। বলে রাখা ভালো যে আমরা গত বছরও বেশ কিছু জমি আপনার বিনিয়োগকারীদের জন্য দিয়েছি। আচ্ছা, এখনো পর্যন্ত যে সরকারি জমিগুলো অধিগ্রহণ করেছেন, কতটুকু জমি আপনারা অধিগ্রহণ করেছেন? এবং সারা বাংলাদেশ ব্যাপী আমি জানি যে আপনারা এই অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করছেন, তো যে অঞ্চলগুলো অগ্রগতি অর্জন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য দু একটা অঞ্চলের কথা যদি একটু বলতেন। আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রায় 75,000 একর জমি বেজার অনুকূলে নিয়ে আসব। ইতিমধ্যে আমাদের যে জমিগুলো এসেছে সেটা প্রায় 38,000 একর জমি আমাদের কমান্ডে এসেছে। তো বাকি জমিগুলো আমরা আশা করছি আগামী 2 বছরের মধ্যে এসে যাবে। তার মানে অর্ধেকের মতো আপনারা জমি অধিগ্রহণ অলমোস্ট, বা তার চেয়ে একটু বেশি। এবং এটাও আমরা বলতে পারি যে আপনাদের একটু আগে যে রিপোর্ট ছিল কৃষি জমির ব্যবহারের বিষয়ে, আমরা দর্শক শ্রোতাদের যে আপনার জানার সুবিধার্থে বলছি, আমরা যে জমিগুলোতে ইকোনমিক জোন করছি সেটা মূলত সবগুলো খাস জমি এবং অব্যবহৃত জমি, এবং আমাদের ইকোনমিক জোনের মোট জমির 5%-এরও কম হচ্ছে আপনার কৃষি নয়, আমরা বলি যে বেসরকারি জমি। 95 ভাগের উপরই হচ্ছে আপনার অব্যবহৃত খাস জমি।
এবং যে জোনগুলোতে আমরা কাজ করছি তার মধ্যে আপনার মংলা ইকোনমিক জোন, এটা এখন রেডি ফর অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট। যেটা ভারতকে দেওয়ার জন্য আপনারা রেডি না, করছেন? সেটা না, সেটা আলাদা, ওর পার্শ্ববর্তী আরেকটা জোন আমরা এটা পাওয়ার প্যাককে দিয়েছি। এছাড়া আমরা আব্দুল মোনেম ইকোনমিক জোন, মেঘনা ইকোনমিক জোন, আমান ইকোনমিক জোন, এগুলো আপনার অলরেডি শিল্প সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে। তাছাড়া আপনার মিরসরাইতে আমরা এবছর প্রায় 3100 একর জমি আমরা এবছরই দেব। এর মধ্যে 1200 একর জমি আমরা এই মাসের শেষ নাগাদ আশা করছি আমরা ব্যবজাকে দেব, তারা ব্যবজার একটা ইকোনমিক জোন হবে। আর 550 একরের একটা জোন আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে আপনার এটা অনুমোদন হয়ে গেছে সিসিএতে, আমরা আশা করছি সেটা মাসখানেকের মধ্যে আমরা তাদেরকে দিয়ে দেব। এছাড়াও সেকেন্ড এবং থার্ড আরও 2টা ব্লকের জমি আমরা সরাসরি বিনিয়োগকারীদের মধ্যে দিয়ে দেবো, তাতে তারা যাতে আপনার কম পয়সায়, বিশেষ করে যারা স্পেশালাইজড ইন্ডাস্ট্রিগুলো করবে, যেগুলো দেশের আপনার অর্থনীতির ভিত হিসেবে কাজ করবে, সেই ধরনের শিল্প স্থাপনের জন্য আমরা কিছু কিছু জমি আপনার সরাসরি অত্যন্ত কম মূল্যে বিনিয়োগকারীদের জন্য দিয়ে দেব। তো এখনো পর্যন্ত যে অবস্থা আপনাদের তৈরি হয়েছে সেটা বলা চলে যে বিনিয়োগের জন্য একটা বিরাট মানে যজ্ঞ আমি বলতে চাই। তো এই অবস্থার যদি বিনিয়োগকারীরা আকৃষ্ট করতে আপনারা আসলে কি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? আমরা বাংলাদেশি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যে অগ্রগতিটা অতি অল্প সময়ের মধ্যে করেছে, এটা আমি অনেক সময় বলি এটা একটা দানবীয় অগ্রগতি। তো আমরা এক বছরেই দিচ্ছি আপনার 4200 একরের বেশি জমি। আমাদের দেশে কিন্তু 8টা ইপিজেডে 2200 একর জমি দেওয়া হয়েছে 37 বৎসরে। তো আমাদের পরিকল্পনা হচ্ছে আপনার প্রায় 75,000 থেকে 1 লক্ষ একর জমি শিল্পপতিদের জন্য আপনার ল্যান্ড ব্যাংক হিসেবে নিয়ে আসা। তো এইটা করতে গিয়ে অগ্রগতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিশেষ করে বড় ইকোনমিক জোনের কথা আমরা যদি বলি, মিরসরাইতে আপনি অবাক হয়ে যাবেন সেখানে এখন গেলে। আপনারা আগে যারা গিয়েছেন এখনকার চিত্রের সাথে সম্পূর্ণ আপনার কোনো মিলই খুঁজে পাবেন না। দূর দূরান্তে সেখানে বিদ্যুতের লাইন চলে গেছে, আপনার চরের মধ্যে সেখানে 4 লেন রোড হচ্ছে। এই মুহূর্তে আপনার 21টা ব্রিজ কালভার্ট তৈরি হচ্ছে সেখানে। এটা শুধু সেখানে গেলেই আপনার বোঝা যায় যে কী ধরনের প্রস্তুতি কর্মযজ্ঞ সেখানে চলছে। আমরা আশা করি আমরা শিল্পের যে চাহিদা এবং আমাদের দেশে বিনিয়োগের যে জন্য দেশের যে র্যাঙ্কিংয়ের যে উন্নয়ন সাধন এবং বিদেশে আমাদের যে ইমেজের ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্টিং একটা এফডিআই অ্যাট্রাক্টিং কান্ট্রি হিসাবে তার যে আপনার ইমেজ প্রতিষ্ঠিত করা, এগুলো আমরা আশা করি আগামী 2-3 বছরের মধ্যে আমরা বড় ধরনের একটা উল্লম্পন হবে। তা আপনারা এই যে অবস্থা তৈরি করেছেন এই জন্য বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন, কিন্তু তারপরেও আমাদের দেশে দেখা যাচ্ছে যে বিনিয়োগকারী অনেক সময় আকৃষ্ট হতে চান না, কারণ হচ্ছে গিয়ে তারা বিনিয়োগ করার সময় বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তো সেটা সহজীকরণের ক্ষেত্রে আপনাদের কোনো অবস্থান আছে কিনা? এটা আনডাউটেডলি আপনার দৃশ্যমান এবং যে ইনভিজিবল অনেক বাধা আমাদের বিনিয়োগকারীদেরকে ফেস করতে হয়। একটু ইন্টারাপ্ট করছে, সেটা হচ্ছে সরকার এরই মধ্যে কিন্তু বিনিয়োগ বোর্ড এবং প্রাইভেটাইজেশন কমিশন দুটিকে একসাথে করেছে এবং সেটাও বিনিয়োগকে অগ্রগতি অর্জন করার জন্য একটি প্রসেস। তারপর আপনারা আমাদের কাজের আওতাটা এবং কাজের পরিধিটা আপনার একটু ভিন্ন। ডেফিনেটলি আপনার এটা খুবই একটা শুভ পদক্ষেপ। তারপর আমি একটা সহজ করার জন্য আপনার বলি যে যেমন ধরুন কিছুদিন আগে ডুইং ইজ অফ বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান ধরা হয়েছে 176 তার র্যাঙ্কিংয়ে। তো এখন বাংলাদেশ আপনার একটা টার্গেট নির্ধারণ করেছে যে আপনার আগামী 5 বছরের মধ্যে এটা অন্ততপক্ষে 2 ডিজিটে যাতে চলে আসে, অর্থাৎ অন্তত 99-এ। বাট বেজার ইকোনমিক জোনের ক্ষেত্রে আমরা বলি 99 না, আমাদের র্যাঙ্কিং হবে নাম্বার 1। তার কারণ হচ্ছে আপনি বিদ্যুৎ যদি চান সেটা একদিনে পাবেন, গ্যাস যদি চান গ্যাস থাকলে সেটা একদিনে পাবেন, পানি একদিনে পাবেন, এনি ইউটিলিটি সার্ভিসেস, এনি সার্ভিস আফটার এনাক্টমেন্ট অফ ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট আপনার অন্য কোনো সার্ভিস প্রোভাইডার যারা থাকবে তারাও আপনার এটা দ্রুততম সময়ের মধ্যে সার্ভিসগুলো প্রোভাইড করবে। জনাব পবন চৌধুরী, আপনি সঙ্গেই থাকবেন। আমরা আবারও ফিরবো একটি বিরতির পরে, তখন আমরা জেনে নেব যে অর্থনৈতিক অঞ্চলের আরো অগ্রগতি এবং বিনিয়োগের কি কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। তো আমরা যেইখান থেকে শেষ করেছিলাম সেটা হচ্ছে আমাদের ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আমরা শেষ করেছিলাম। ওয়ান স্টপ সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে আপনি কথা বলেছেন যে 1 দিন বা 2 দিন বা এরকম সময়ের মধ্যে তারা সব রকমের সার্ভিস পাবেন। তো সেই দিকটাকে আপনারা এনশিওর করতে পারবেন কবে? না এর মধ্যে কি প্রক্রিয়া শুরু হয়েছে না আপনাদের পরিকল্পনা? ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করার বিষয়টা
আমার এই প্রতিষ্ঠানে যোগ দেওয়ার শুরু থেকেই আমরা এটাতে গুরুত্ব আরোপ করি। তার কারণ হচ্ছে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে গিয়ে যে সমস্ত বাধার সম্মুখীন হন এবং বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা যে অভিযোগগুলো করেন সে অভিযোগগুলো আমরা দূর করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা সম্মতি নিই, আমাদের গভর্নিং বোর্ডের কাছ থেকে সম্মতি নিই একটা আইন করার জন্য। আমরা একটা ড্রাফট জমা দিয়েছি এবং সেটা 5th গভর্নিং বোর্ড মিটিং অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন সেটা ক্যাবিনেটে যাওয়ার অপেক্ষায় আছে। আমরা আশা করতেছি এবছরই আমাদের দেশের মানুষ বিশেষ করে ব্যবসায়ী সমাজ যে একটা ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট পাবে, যার মাধ্যমে আমি বা আমার মতো অন্যান্য সরকারি কর্মচারীরা সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে এটা বাধ্য থাকবেন এবং যদি আমি সেটা প্রোভাইড করতে না পারি সেটা আমার জন্য আপনার মিসকন্ডাক্ট হিসেবে এটা গণ্য হবে, যেটা শাস্তিযোগ্য। মানে আপনি বলছেন যে মনিটরিং এরও ব্যবস্থা থাকবে সেখানে? ডেফিনেটলি। আচ্ছা, এর পাশাপাশি স্যার আপনি যা বলছিলেন তার পাশাপাশি আমি দুইটা জিনিস একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে প্রবাসীরা আমাদের যে পরিমাণ রেমিটেন্স পাঠায় এবং প্রবাসীরাও অনেকে বিনিয়োগে আগ্রহী বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পেও আমাদের একটা প্রসার ঘটেছে। সেই ক্ষেত্রে কি আপনার ইকোনমিক জোনগুলো কোনো রকমের প্রাধান্য পাবে কিনা বা কোনো রকম পরিকল্পনা আপনার আছে কিনা? আমরা আপনার দুটো বিষয়ে নতুন মাত্রা যোগ করতে চাচ্ছি অর্থনৈতিক অঞ্চলে। এক হচ্ছে দেশের যারা উইমেন এন্টারপ্রেনিয়ার আছেন তাদের জন্য আপনার একটা আলাদা জোন করে দেয়া। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীরও নির্দেশ আছে যে আপনার মহিলা উদ্যোক্তা যারা তাদেরকে আপনার বিশেষ অগ্রাধিকার দেয়া। তো আমরা তাদের জন্য মিরসরাইতে সিদ্ধান্ত নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের জন্য ইনিশিয়ালি আমরা 100 একরের একটা জোন করে দেব। তাছাড়া আপনার বিদেশে যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছেন সেখান থেকেও বেশ কিছু মহিলা উদ্যোক্তা ইতিমধ্যে আমাদের কাছে আপনার রেজিস্ট্রেশন করেছেন এবং তারা বিশেষ করে শ্রীহট্ট ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা আশা করতেছি মাসখানেকের মধ্যেই তারা আপনার এখানে জমির বরাদ্দ পাওয়ার প্রক্রিয়ায় সংযুক্ত হবেন এবং উইদিন 3 মান্থস তারা এখানে জমির বরাদ্দ পাবেন। স্যার, বিরতির সময় আপনার সাথে দুটি বিষয় আলাপ আলোচনা করছিলাম, একটা হচ্ছে G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং ট্যুরিজম ইকোনমিক জোন নিয়ে। তো দর্শকদের সাথেও একটু সেই বিষয়টি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে স্যার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে ইকোনমিক জোনগুলো সেগুলোর এখন অবস্থা কি এবং ট্যুরিজম জোন যেটিতে আপনার সঙ্গে আমিও গিয়েছিলাম এই ট্যুরিজম জোনগুলোর বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর কি অবস্থা স্যার এখন? আমরা বাংলাদেশে প্রথমবারের মতন কমপ্লিট ট্যুরিজমের কনসেপ্ট নিয়ে এসেছি এবং নাফ নদীতে আপনার নাফ ট্যুরিজম পার্ক, লোকালি যেটা জালিয়াত দ্বীপ নামে পরিচিত, বিউটিফুল একটা অ্যামেজিংলি বিউটিফুল একটা আইল্যান্ড মিয়ানমার। তো সেই দ্বীপটা আমরা ডেভেলপমেন্টের কাজে হাত দিয়েছি। মাটি ভরাটের জন্য আমরা অলরেডি টেন্ডার আহ্বান করেছি, আরএফপি আমরা ইস্যু করেছি, গতকালই প্রিবিড মিটিং হয়ে গেছে। আমরা আশা এখন ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আপনার সিঙ্গাপুর, চায়না, থাইল্যান্ড এই সমস্ত দেশের আপনার বিনিয়োগকারীরাও এই আইল্যান্ড ডেভেলপ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো আমরা এটার জন্য খুব সাকসেসফুল বিডিং প্রত্যাশা করছি। এছাড়াও সাপরাঙে আমরা একটা এক্সক্লুসিভ ট্যুরিজম পার্ক করছি। আমরা আশা করতেছি 40 বছরের মধ্যেই সেটা ডেভেলপমেন্ট কাজও শুরু হবে এবং ডেভেলপার নিয়োগের কাজ হবে। আমরা জমি বরাদ্দ দেব। তাছাড়া আপনার G2G জোনের ক্ষেত্রে আমরা বলি জাপানিজ ইকোনমিক জোনের জন্য আমরা ডেভেলপার নিয়োগ প্রক্রিয়ায় আছি। এছাড়া চাইনিজ ইকোনমির জন্য তো ডেভেলপার নিয়োগ হয়ে গেছে। আমরা আশা করছি সরকার যে $71 মিলিয়ন চীন সরকার থেকে সফট লোন আপনার দেওয়ার জন্য এটা অনুমোদন দিয়েছেন। আমরা আশা করতেছি সেই লোনটা পেয়ে গেলে এইটা একটা মডেল ফরেন আপনার ইকোনমিক জোন হবে, চাইনিজ ইকোনমিক জোনটা। তাছাড়া জাপানিজ ইকোনমিক জোনের জন্য তারা ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্টের আওতায় প্রায় 1200 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। আর ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার আমাদের কাছে $688 মিলিয়ন $688 মিলিয়ন দেওয়ার আপনার সম্মতি দিয়েছে। তো আমরা আশা করতেছি ভারতও এমনকি আপনার তাদের আগ্রহটা এরকম যে ভারত আপনার আমাদের যে মিরসরাই ইকোনমিক জোন সেখানেও 1054 একর জমি চেয়েছে। এটা হবে তাদের বিনিয়োগকারীদের জন্য 3rd ইকোনমিক জোন। অর্থাৎ আমরা ফরেন ইনভেস্টরদের কাছ থেকে এবং ফরেন গভর্নমেন্টগুলোর কাছ থেকে আমাদের বেজার ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগের জন্য খুবই চমৎকার সাড়া পাচ্ছি। স্যার, ধন্যবাদ আপনাকে সময় স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। আমরা অর্থনৈতিক অঞ্চল এবং বিনিয়োগ নিয়ে অনেকগুলো বিষয় জানলাম এবং সময় স্বল্পতার জন্য হয়তো আরো অনেক কিছু জানা বাকি রয়ে গেছে। নতুন নতুন জিনিস হয়তো আমরা আরেকদিন জানবো। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সময় স্টুডিওতে। সময় টিভিকেও ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য।
দর্শক, আমরা আলোচনা করছিলাম অর্থনৈতিক অঞ্চল এবং বিনিয়োগ নিয়ে বেজার চেয়ারম্যান জনাব পবন চৌধুরীর সঙ্গে। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। দেশে বহুমুখী প্লাস্টিক পণ্যের ব্যবহার ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বর্তমানে প্রায় 8,000 কোটি টাকার প্লাস্টিক পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। সম্ভাবনাময় এ খাতকে আরও এগিয়ে নিতে জাতীয় শিল্পনীতি 2016-তে প্লাস্টিক শিল্পকে অগ্রাধিকার প্রাপ্ত খাতের তালিকায় শীর্ষে রেখেছে সরকার। পাশাপাশি এ খাতের জন্য গড়ে উঠেছে আলাদা শিল্পনগরীও। আগামী বছর এই শিল্পনগরী চালু হবে বলে আশা প্রকাশ করছে সরকার। একসময় প্লাস্টিকের এসব খেলনা চীন থেকে আমদানি করা হতো, তবে বর্তমানে দেশীয় উদ্যোক্তাদের প্রচেষ্টায় দেশেই তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা। শুধু খেলনা নয়, দৈনন্দিন জীবনযাপনে ব্যবহার করা হয় এমন নানা প্লাস্টিক পণ্যের দেখা মিলছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী প্লাস্টিক মেলায়। দেশের ছোট বড় মিলিয়ে 5,000-এর বেশি প্লাস্টিক কারখানায় এসব পণ্য উৎপাদন করা হচ্ছে, আর এ শিল্পে কর্মসংস্থান হয়েছে প্রায় 12 লাখ মানুষের। বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন BPGME এর মতে বর্তমানে বার্ষিক 20,000 কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। সেই সাথে এ খাত প্রতি বছর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে 3,000 কোটি টাকা। ছোট ছোট ইন্ডাস্ট্রি, তাদের উপরে ব্যাট আছেন 15%। এই ছোট ইন্ডাস্ট্রিগুলিকে ব্যাটের আওতামুক্ত রাখা যায় কিনা। প্যাকেজিং অ্যাক্ট খুবই দরকার, কারণ এটার জন্য অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে আমাদের। অনেক সময় দেখা যায় পাটের সাথে আমাদেরকে প্রতিযোগিতা দাঁড় করিয়ে দিচ্ছে। কোন প্রোডাক্ট কিসে প্যাকেট হবে এটা কিন্তু প্যাকেজিং অ্যাক্টে বলে দিবে। প্লাস্টিক শিল্পের উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস দিলেন সরকারের 2 মন্ত্রী। খেলনা হয় অনেক দামে, আমরা যারা ছয়ের পরিবার রাখি সেটা ভিন্ন কথা। সে সামান্য ঘোড়া, নৌকা, সে হাতি, এইগুলা যেগুলো বাচ্চারা ব্যবহার করে, বাচ্চাদের খেলনা ব্যাগটাকে উচিত নয়। উদীয়মান শিল্প খাত হিসাবে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খালের 50 একর জমির উপর একটি প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে এবং এটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় থেকে ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে। জুন 2018 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। বাংলাদেশ সহ 13টি দেশের 3 শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীরা আসতে পারবেন কোনো প্রবেশ মূল্য ছাড়াই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী মন্ত্রিসভার বৈঠকে বস্ত্র আইন পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা 4 দিনব্যাপী আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, ডেনিম পণ্য তৈরিতে আমদানি নির্ভর কাঁচামাল রেয়ন তৈরির ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে বাংলাদেশের। এবারের মেলায় চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের মোট 180টি প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক ইত্যাদি পণ্য প্রদর্শন করবে। সবার জন্য উন্মুক্ত মেলা চলবে প্রতিদিন সকাল 10:30 থেকে 7:30 পর্যন্ত। শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে বিশ্বব্যাংকের 16টি গাড়িসহ পাসবুক তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বরাবর এক নোটিশের মাধ্যমে গাড়িগুলো বিস্তারিত তথ্য আগামী 7 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। সকালে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরে সংস্থাটির মহাপরিচালক ডক্টর মইনুল খান এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। নোটিশে জানতে চাওয়া হয়েছে গাড়ি ব্যবহারকারীরা কবে দেশে এসেছিলেন এবং কবে দেশ ত্যাগ করেছেন। এছাড়া তৃতীয় কোনো পক্ষের কাছে গাড়ি অবৈধভাবে বিক্রি করে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শুল্ক আইন ও মুদ্রা পাচার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য মতে বিশ্বব্যাংকের 16টি গাড়ি দেশে আনার বিষয়ে তথ্য থাকলেও তা হস্তান্তরের কোনো তথ্য নেই, তাই এটি শুল্ক অপরাধের পর্যায়ে পড়ে। নিয়ম অনুযায়ী যেসব দাতা সংস্থা বা বিদেশি নাগরিক শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন, কাজ শেষে হওয়ার আগেই তা শুল্ক কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবেন অথবা একই মর্যাদা সম্পন্ন ব্যক্তির কাছে হস্তান্তর বা কর্তৃপক্ষের উপস্থিতিতে নিলামও করতে পারেন। এছাড়া বিক্রি করলে শুল্ক ও কর পরিশোধ করতে হবে। এটি যদি 16 জন ব্যক্তি যারা ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন এবং করতেন, তাদের নামেও কিন্তু গাড়ি আনা হয়েছে শুল্কমুক্ত সুবিধায়, পাস বইও তারা নিয়েছেন, কিন্তু এই গাড়িগুলো কিন্তু ডিসপোজাল হয়নি। যথাযথভাবে ডিসপোজাল না করে তারা দেশ ত্যাগ করেছেন। এখানের মিশন হেডের এবং প্রতিষ্ঠানের একটা লায়াবিলিটি আছে।
এদিকে নোটিশের আগেই ৩৫ কর্মকর্তার গাড়ির পাস বই জমা দেওয়া হয়েছে বলে মেইল বার্তায় সময় সংবাদকে জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস, যার মধ্যে এনবিআর পাঠানো তালিকায় 9টি পাস বই আছে। বাকি পাস বইগুলো অবশ্যই যাচাই বাছাই করে জমা দেয় এবং নবায়নের জন্য এনবিআর এর কাছে 6 মাসের সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। মহাসড়কে মাহেন্দ্র ও অটোরিকশা সহ 3 চাকার যান চলাচল বন্ধ এবং গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতির ডাকে বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এ কারণে বন্ধ রয়েছে বরিশাল পটুয়াখালী রুটের বাস চলাচলও। সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে ছেড়ে যায়নি কোনো বাস। বন্ধ রয়েছে অন্যান্য পরিবহন চলাচল। এতে যানবাহন না পেয়ে চরম দুর্ভোগে পড়েন অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীরা। শ্রমিক নেতারা জানান, গত 13 তারিখে মহাসড়কে যান চলাচল নিয়ে মাহেন্দ্র অটোরিকশা শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বাকবিতণ্ডার জেরে 4টি বাস ভাঙচুর করে অটোরিকশা শ্রমিকরা। এ সময় তাদের বাধা দিতে গেলে 18 জন পরিবহন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পরে গতকাল রাতে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও একটি বাসে ভাঙচুর চালায় অটোরিকশা শ্রমিকরা। এদিকে মহাসড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে জেলা ট্রাক ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতির দ্বন্দ্বে ঠাকুরগাঁয়ে অনির্দিষ্টকালের আন্তঃজেলা পরিবহন ধর্মঘট চলছে। এইচএসবিসি আইবিএ বিজনেস কেস কম্পিটিশন 2017 শুরু হয়েছে। বুধবার এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের প্রধান ডক্টর এ.কে.এম. সাইফুল মজিদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ব্যবসা বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বিস্তারিত তথ্য ও ফর্ম ডাউনলোড করা যাবে www.hsbc.com.bd/bcc ওয়েবসাইটে। সরকারের আইসিটি বিভাগের সঙ্গে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সমঝোতা স্বাক্ষর হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপস্থিতিতে চুক্তিটি সই করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ। নতুন চুক্তিতে সরকারের আইসিটি বিভাগে ও ডিজিটাল হেল্পলাইন নিবেদিতার সঙ্গে সংযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সরকার দেশের ক্রমবর্ধমান জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপনের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আবু। বুধবার বিকেলে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত মাইক্রো ট্রেড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, 2014-15 অর্থ বছরে বাংলাদেশ বিশ্বের 140টিরও বেশি দেশে $224 মিলিয়ন প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করেছে। তিনি বলেন, প্রক্রিয়াজাত খাদ্যের বাজারে সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে 2021 সালের মধ্যে এ খাত থেকে $1 বিলিয়ন রপ্তানি করা সম্ভব হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি পিটার থমসন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ এগিয়ে চলা অভাবনীয় বলে উল্লেখ করেন তিনি। জাতিসংঘ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মানবতার কল্যাণে সমুদ্র ও ধরিত্রী সংরক্ষণ বিষয়ক শুনানি শেষে আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এমডিজির সাফল্যকেও ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ক্যামেরায় শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। মানব কল্যাণ নিশ্চিতে, সমুদ্র সংরক্ষণ ও ধরিত্রী সুরক্ষায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে 2 দিনব্যাপী জাতিসংঘ ও সদস্য রাষ্ট্রগুলোর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের যৌথ শুনানি হয়। এতে বিশ্বের খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, শিক্ষা সহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রগুলোর সংসদকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি সাবের হোসেন চৌধুরী পরিবেশ সুরক্ষায় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের 3 কোটি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে বলেও সতর্ক করেন তিনি। সি লেভেল যদি 1 মিটার যদি আপনার উপরে উঠে যায়, তাহলে এখানে প্রায় 30 মিলিয়ন আমাদের রেফিউজি তৈরি হবে, ক্লাইমেট রেফিউজি। এবং সেটা তো ওই দায়িত্ব বাংলাদেশ একা নিতে পারে না, এটা তো বিশ্বকেই নিতে হবে। এই বছর যখন আপনার বাজেটটা প্লেস হবে সংসদে, যেটা অর্থমন্ত্রী করবেন, সেখানে আমরা ওশেনসের জন্য কি করতে পারি, আর মানে সেটা একটা জায়গা যেখানে একটা করা যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন জানান, জলবায়ু পরিবর্তনের বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তা প্রকল্পে আন্তর্জাতিক তহবিলের বিষয়টি জুন মাসে অনুষ্ঠেয় সমুদ্র সম্মেলনে আলোচিত হবে। বাংলাদেশে স্কুল পর্যায়ের পাঠ্যসূচিতে জলবায়ু পরিবর্তন সচেতনতার বিষয়টি অন্তর্ভুক্তিরও প্রশংসা করেন পিটার থমসন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অন্যতম দৃষ্টান্ত। দেশটিতে স্কুলের পাঠ্যসূচিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়গুলো অন্তর্ভুক্ত করাটা প্রশংসনীয় উদ্যোগ। বিশ্বের 55টি দেশের 179 জন সাংসদ ও 10টি আন্তর্জাতিক সংস্থা এবং 19টি এনজিওর প্রতিনিধিরা সোম মঙ্গলবার অনুষ্ঠিত এই শুনানিতে অংশগ্রহণ করেন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 2017 সালে ইউরোপীয় দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 1.5% থেকে 1.6%, এমন পূর্বাভাস দিয়েছে ইউরোপিয়ান কমিশন। তবে এ সময়টা মূল্যস্ফীতি বেড়ে 1.4 থেকে 1.7% হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে ইসি। পাশাপাশি 2017 সালে বেকারত্বের হার নেমে 9.6 এবং 2018 সালে তা 9.1% আসতে পারে বলেও জানিয়েছে ইসি। তবে মূল্যস্ফীতির লক্ষ্য 2% অর্জন আগামী 2 বছরও হবে না বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এদিকে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ায় সিদ্ধান্তে এ সময়টা কমবে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনাম। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে আবাসন প্রকল্পের নামে নির্বিচারে বিলীন হচ্ছে কৃষি জমি। জোর করে দখলের অভিযোগ অনেকের বিরুদ্ধে, অসহায় স্থানীয়রা। মাসুল কমানোর পর পানগাঁও টার্মিনালে আমদানি বাড়লেও শুরু হয়নি রফতানি পণ্য পরিবহন। মেইনল্যান্ড শিপিং লাইন অসহযোগিতায় দায়ী বলছেন অপারেটররা। মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের দাবিতে বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বরিশাল পটুয়াখালী রুটেও বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ। মা অসুস্থ, এই যে আমতলি আমাদের বাসা, এখান থেকে আসছে আর এসে দেখি যে বাস স্টেশনে ধর্মঘট চলতেছে। এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ স্থাপন করেছে অনন্য নজির। জাতিসংঘ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে যৌথ শুনানিতে ভূয়সী প্রশংসা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।